দুদেশের সামরিক স্থাপনায় পাল্টাপাল্টি মিসাইল হামলা ভারত পাকিস্তানের। কাশ্মীরে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সহ 5 জনের মৃত্যু, 33 জন নিহতের কথা স্বীকার করল ইসলামাবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে চলছে বিক্ষোভ, 3টায় গণজমায়েত। জনভোগান্তি এড়াতে রাস্তা অবরোধ না করার আহ্বান উপদেষ্টার। চট্টগ্রামের পলো গ্রাউন্ডে বিএনপির 2 সাংগঠনিক জেলার তারুণ্যের সমাবেশ। বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখনও উদ্ধার হয়নি ফরিদপুরের ভাঙ্গায় লাইনচ্যুত জাহানাবাদ এক্সপ্রেস। পদ্মা সেতু হয়ে রেল চলাচল বন্ধ, ব্রাহ্মণবাড়িয়ায় 8 ঘণ্টার ব্যবধানে 2টি ট্রেন দুর্ঘটনা। সব ঠিক থাকলে চলতি বছরে চালু হতে পারে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা, জানালেন উপদেষ্টা। মামলা জটিলতায় শূন্য 32,000 প্রধান শিক্ষক পদ। চলে গেলেন 21 পদকপ্রাপ্ত বরেণ্য সঙ্গীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী। আজাদ মসজিদে জানাজা শেষে দাফন করা হবে আজিমপুর কবরস্থানে। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পাল্টাপাল্টি অভিযানে তীব্রতর ভারত পাকিস্তান যুদ্ধ। শনিবার ভোর থেকে ভারতীয় ভূখণ্ডে অপারেশন বুনিয়ান উন মারসুস শুরুর কথা জানিয়েছে পাক সেনাবাহিনী ও প্রশাসন, যাতে কাশ্মীরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সহ প্রাণ হারিয়েছেন 5 জন নিশ্চিত করেছে দিল্লি। যার জবাবে প্রতিবেশীর বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। নতুন হামলায় 33 জন নিহতের কথা জানিয়েছে ইসলামাবাদ। শনিবার ভোর অজ্ঞাত স্থান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে অপারেশন বুনিয়ানুন মারসুস বা আয়রন ওয়াল শুরু করে পাকিস্তানের সামরিক বাহিনী। ফাতা 1, ফাতা 2 সহ বিভিন্ন ধরনের মিসাইলের পাশাপাশি মাল্টিপল রকেট সিস্টেমও ব্যবহার করে পাকিস্তানি সেনারা। ভারতের অপারেশন সিন্দুরের জবাব দিতেই চালানো হলো বুনিয়ানুন মারসুস। ইসলামাবাদের দাবি, ভারতের উদমপুর ও পাঠানকোটের বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছে মিসাইল। পাঞ্জাবে ধ্বংস করা হয়েছে ব্রহ্মস মিসাইলের একটি ভান্ডার। উদমপুরে একটি S-400 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ, যদিও তা অস্বীকার করেছে নয়াদিল্লি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি গোলার আঘাতে উচ্চপদস্থ এক সরকারি কর্মকর্তা সহ বেশ কয়েকজন নিহত হয়েছে। দেশটির অন্তত 26টি স্থানকে টার্গেট করে হামলা হয়, যার মধ্যে অন্যতম বারামুল্লা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট এবং জয়সলমীর। ভারতে যে হামলা শুরু হয়েছে আমরা সেটা শেষ করব। তাদের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে আমরা সফল অভিযান চালিয়েছি, তবে ভারতের হামলাতে আমাদের 33 জন নিহত হয়েছেন। এদিকে পাকিস্তানের চালানো অভিযানের পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সামরিক বাহিনী। পাকিস্তানের বিভিন্ন বিমান ঘাঁটি পরিণত হয় মূল টার্গেটে। এয়ারবেস নূর খান, রফিকি এবং মুরিদ লক্ষ্য করে চালানো হয় মুহুর্মুহু হামলা। পেশোয়ার, করাচি, লাহোর সহ আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয় সামরিক বেসামরিক নানা স্থাপনা। এর আগে ভারতে সাইবার হামলা চালিয়েছে পাকিস্তান, এমন দাবি করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম PTV। বলছে হ্যাক করা হয়েছে ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার ওয়েবসাইট। সমন্বিত সাইবার হামলায় ভারতের জাতীয় বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত বলে দাবি করলেও সেটি অস্বীকার করেছে দিল্লি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ভূরাজনৈতিক বিশ্লেষক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আকন্দ। জনাব ডক্টর মনিরুল ইসলাম, স্বাগত জানাচ্ছি দুপুরে বাংলাদেশের আয়োজনে। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলা তো শুরু হয়ে গেছে, এই যুদ্ধের পরিধি কতটা বাড়বে বলে আপনি মনে করছেন? পরমাণু সংঘাতের দিকে গড়াতে পারে কি পরিস্থিতি? জি, অনেক ধন্যবাদ। পেহেলগামে যে ঘটনাটা ঘটেছিল, আমরা ভেবেছিলাম যে এটা বাক যুদ্ধতেই সীমাবদ্ধ থাকবে। কিছু স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত দুটা দেশ নিবে, তারপরে হয়তো ডিসকাশনের মাধ্যমে এটা একটা সমাধান হবে। বাট আমরা দুঃখের সাথে দেখছি যে এই আক্রমণ এবং পাল্টা আক্রমণটা কন্টিনিউ করছে। রিসেন্টলি ড্রোন, দুইটা দেশই, পাকিস্তান এবং ভারত দুইটা দেশই ড্রোন টেকনোলজিতে প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট করেছে। তারা এই ড্রোন এর মাধ্যমে যুদ্ধটা করছে এবং এটাই, দিস ইজ দি লেটেস্ট টেকনোলজি বা স্ট্র্যাটেজি দ্যাট ইজ ইউজড ইন ওয়ারফেয়ার।
আমরা নাগোর্নো কারাবাখ যে দ্বিতীয় যুদ্ধটা হলো ওখানে ওটা দেখেছি। তো আজকেও সকাল থেকেও দেখলাম যে এই কনফ্লিক্টটা কন্টিনিউ করছে, টেনশনটা কন্টিনিউ করছে। ইট ইজ ভেরি ব্যাড। বাংলাদেশ ভারত পাকিস্তানের জন্য তো খারাপই, যদিও ভারত পাকিস্তানের জনগণ এই ন্যারেটিভের পিছনে তারা ইউনাইটেড হয়ে তারাও চাচ্ছে যে এই যুদ্ধটা চলমান থাকুক, বাট দিস উইল নট বি গুড ফর দি পিপল অফ বোথ দি নেশন ইনক্লুডিং আমাদের রিজন। তো এটা আসলে দুইটা দেশের জন্য একটা সম্মানের ব্যাপার, একটা ইগো ওয়ার চলছে। যদিও পাকিস্তান একটা স্টেটমেন্ট দিয়েছিল যে ভারত আক্রমণ বন্ধ করলে তারাও বন্ধ করবে। আমরা আশা করি এর থেকে বেশি এসকেলেশন হবে না, ডি এসকেলেশন হবে, এবং আমার ব্যক্তিগত মতের দিকে যাবে না, বিকজ ভারত পাকিস্তান দুটা দেশই জানে যে এটা কারার হ্যাজ সিরিয়াস ইমপ্লিকেশন অন দি ইকোনমি, অন দি সোশ্যাল স্ট্যান্ডার্ড লাইফ অফ দি নেশন। আপনি রিজিয়নের কথা বলছিলেন, তো আমি একটু জানতে চাই যে এই মানে পরমাণু শক্তিধর দুটি দেশ তাদের এই লড়াইয়ে আঞ্চলিক স্থিতিশীলতায় কতটা প্রভাব পড়তে পারে? জি, অবশ্যই এটা আঞ্চলিক স্থিতিশীলতার উপর ইম্প্যাক্ট আসবে। জি, দিস উইল হ্যাভ এ সিরিয়াস কনসিকুয়েন্স ইন দ্য নেইবারহুড অ্যান্ড গ্লোবালি। আপনারা দেখেছেন ইউক্রেন ওয়ার এত দূরে, হাজার হাজার মাইল দূরে হওয়া সত্ত্বেও এটার ইম্প্যাক্টটা বাংলাদেশের উপর এসেছে। তো ভারত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের অনেক ব্যবসা বাণিজ্য হয় ভারতের সাথে। ইট উইল হ্যাভ এ সিরিয়াস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইম্প্যাক্ট ইন বাংলাদেশ অ্যান্ড দি রিজন অ্যান্ড গ্লোবালি। তো আমাদের এই টেনশন থেকে আমাদের উই হ্যাভ টু লার্ন ফ্রম দিস টেনশন। অবস্থাতে কি দুর্বলতা আছে এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম আরো শক্তিশালী। পৃথিবীর মাত্র 0.2 পপুলেশন ইসরায়েলের, তারপরেও 2 মিলিয়ন মুসলমানরা তাদের সাথে পারছে না বিকজ অফ দিস অ্যাডভান্স টেকনোলজি। তো আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে আমাদের ইন্টারনাল সিকিউরিটি আমাদেরকে এনহ্যান্স করতে হবে। ভারত কিছু পুশিং শুরু করেছে মায়ানমার বর্ডারে যাতে টেনশন না বৃদ্ধি পায়, পার্বত্য চট্টগ্রাম যাতে শান্ত থাকে, এই টেনশনের প্লি ধরে যাতে ইন্টারনালি আমাদের অন্য কোনো ক্রাইসিস টেনশন শুরু না হয়, এই জন্য আমাদেরকে আইন রক্ষাকারী নিরাপত্তা বাহিনী, সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকতে হবে। এবং উই হ্যাভ টু অলসো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমাদের ডিফেন্স ব্যবস্থার দুর্বলতা কোথায় আছে এবং কিভাবে উই ক্যান টেক নেসেসারি অ্যাকশন টু স্ট্রেনথেন আওয়ার ডিফেন্স মেকানিজম, এবং কতটুকু আধুনিকায়ন করা দরকার এটা আসলে আমাদের এখন একটা চিন্তার বিষয়। সো আমি আশা করি যে আমাদের সিদ্ধান্ত এ ব্যাপারে যথাযথ আলোচনা সাপেক্ষে আমাদের সশস্ত্র বাহিনী কিভাবে আরো আধুনিকায়ন করা যায় মনোনিবেশ করবে। এই প্রত্যাশা আসলে সবার, যুদ্ধটা যেন বন্ধ হয়ে যায় আলোচনা সাপেক্ষে। ধন্যবাদ জনাব ডক্টর মনিরুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। সব ধরনের সামরিক ও বেসামরিক ফ্লাইটের জন্য বন্ধ ঘোষণা করা হয় পাকিস্তানের আকাশ সীমা। স্থানীয় সময়ে ভোর রাত 3:15 থেকে শনিবার দুপুর 12টা পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা, জানিয়েছে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। শনিবার ভোর রাতে পাকিস্তানের অন্তত 3টি বিমান ঘাঁটিতে ভারতের হামলার পরপরই নেওয়া হয় এই সিদ্ধান্ত। ফ্লাইট চলাচল বন্ধ হওয়ায় বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে ইসলামাবাদ সহ বিভিন্ন বিমানবন্দরের ফ্লাইট সূচিতে। ভোগান্তিতে লাখ লাখ যাত্রী। এদিকে ভারতেও 15 মে পর্যন্ত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে 32টি বিমানবন্দর। চলমান উত্তেজনা নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অসীম মুনিরের সাথে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। শনিবার পাক সেনাপ্রধানের সাথে ফোন আলাপ হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে পাকিস্তানের পাশাপাশি ভারতকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন মার্কো রুবিও। সংঘাতে না জড়িয়ে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান খুঁজতে অনুরোধ করেছেন ইসলামাবাদ ও নয়াদিল্লিকে। বৈরী অবস্থা নিরসনে প্রয়োজনে সব রকম সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, দিয়েছেন এমন আশ্বাসও। ভারত পাকিস্তান চলমান উত্তেজনাকর পরিস্থিতির জেরে পাকিস্তানে উপস্থিত মার্কিন নাগরিকদের চলাফেরা সীমিতকরণের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। সোশ্যাল হ্যান্ডেল এক্সে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। পাক ভারত সীমান্তবর্তী এলাকা ও কাশ্মীরে ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি সাধারণ মার্কিনীদের উপরও। সন্ত্রাসবাদী ও বিপজ্জনক এলাকা এড়িয়ে চলার ক্ষেত্রে জোর আহ্বান জানিয়েছে দূতাবাস। পোস্টে সংঘাতপূর্ণ পরিস্থিতির মাঝে পড়ে গেলে দ্রুত ওই স্থান ত্যাগ এবং নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে পাকিস্তানি মার্কিনীদের।
আজকের মধ্যেই পরিস্থিতি পুনর্বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছে পররাষ্ট্র দফতর। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্র জনতার আন্দোলন ও অবস্থান কর্মসূচি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। বিকেল ৩টায় শাহবাগ সহ সারা দেশে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন পয়েন্টে হবে গণজমায়েত। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়াদের। তাদের দাবি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। সেই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করার দাবি তোলা হয়। একই সাথে জারি করতে হবে জুলাই ঘোষণাপত্র। আন্দোলনরতরা বলেন, এই লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশপন্থীদের লড়াই। আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য যা কিছু করার দরকার জীবন দিতে হলেও জীবন দিয়ে দেবো। 2024 সালে যখন অভ্যুত্থানে আমরা সফল হয়েছিলাম, এবারে ইনশাল্লাহ হবো। আওয়ামী লীগ যতক্ষণ নিষিদ্ধ করেনি ততক্ষণ আমরা রাজপথে থাকবো। আজকে আমার এই সন্তানকে আমি কি জবাব দিব? তার বাবা নাই, তার বাবার পরিচয় ছাড়া এখানে সে বড় হবে পৃথিবীতে। তাই চাই সরকার যাতে তার রাষ্ট্রীয়ভাবে সম্মান এই সন্তানটাকে দেয়। আমাদের বাধ্য হয়ে আবার রাজপথে নামতে হয়েছে এবং আমরা এতটুকু ইনশাল্লাহ নিশ্চিত যে আমরা এই দাবিটা আদায় করে ঘরে ফিরতে পারবো। শাহবাগে আছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা, আমরা তার কাছে যাচ্ছি। সাফা, বিকেল ৩টায় তো গণজমায়েত কর্মসূচি, প্রস্তুতি কেমন দেখছেন? প্রস্তুতি আসলে কি বলবো লোপা, এই আন্দোলনের 40 ঘন্টা চলছে, যেটি শুরু হয়েছিল বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে থেকে, এবং যার প্রেক্ষাপট ছিল তার আগের দিন মধ্যরাতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি যখন দেশ ছেড়ে চলে যান, এবং এই বিষয়টি সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কেউই জানত না। এই জায়গা থেকেই কিন্তু যে ক্ষোভ, সেই ক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা, এবং তখন এনসিপি সহ অন্যান্য যে দলগুলো ছিল সেই দলগুলো কিন্তু সেখান থেকে আন্দোলনটা শুরু করে, এবং সেই আন্দোলনেরই একটি এক্সটেন্ডেড ভার্সন এখন আপনারা এখানেও দেখতে পাচ্ছি যে আন্দোলনটা কিন্তু এখনো পর্যন্ত চলছে, এবং ৩টার সময় একটি সমাবেশ আছে। এবং এখন এই আন্দোলনের যে ব্যানার, সেই ব্যানারটি বলা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, অর্থাৎ এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক শক্তিগুলো আছে, রাজনৈতিক দলগুলো আছে, যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, তাদের সবাই এই যে আন্দোলন, সেই আন্দোলনে তারা অংশগ্রহণ করতে পারবেন। সেই জন্যই এই ব্যানারের নামটা এমনটা করা হয়েছে। যে 3টি দাবির কথা বলা হচ্ছে, সেই 3 দাবির মধ্যে কিছুক্ষণ আগে লোপা উত্তরার যে 18 জুলাই শহীদ হয়েছিলেন শহীদ তাহমিদের মা এসেছিলেন, তিনি এসে যে ক্ষোভের কথাটা বলে গেলেন সেটি হচ্ছে তারা ভাবেননি, অর্থাৎ শহীদ পরিবারের সদস্যরা যারা, তারা ভাবেননি যে 5 আগস্টের পর এই দাবি নিয়ে তাদেরকে এত মাস পর আবারও রাস্তায় নামতে হবে। এই জায়গায় তারা অন্তর্বর্তী সরকারের কাছে যে 3 দফা দাবি দিয়েছে ছাত্র জনতা, সেই দাবির সাথে একাত্মতা পোষণ করেছে, এবং তারা বলছে প্রথমত নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর যে সাংগঠনিক কার্যক্রম সেগুলো যাতে নিষিদ্ধ হয়ে যায়। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন, সেই আইনের সংশোধন করে দল নিষিদ্ধ করার যে বিধান, সেই বিধানটি রাখতে হবে। 1973 সালের আইন 2009 সালের অ্যামেন্ডমেন্টের পরেও সেই বিধানটি ছিল না। আর তৃতীয়ত, সেটি একদম 5 আগস্টের পর থেকে যে দাবিটি, সেটি হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এই 3টি দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, অথবা এর একটি দৃশ্যমান আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা কিন্তু রাজপথ ছাড়বেন না, এখন পর্যন্ত এটাই বলছেন। সাফা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জনভোগান্তি এড়াতে আন্দোলনকারীদের রাস্তা অবরোধ না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে শাহজালাল বিমানবন্দর পরিদর্শনের সময় এই আহ্বান জানান তিনি। তাদের দাবি দেওয়াগুলি আমি অযৌক্তিক কারো বলবো না, তাদের যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো। এখন দেখছেন যে তারা কিন্তু প্রথমে এক জায়গায় দেখি না, পরে যখন বলার পরে তারা কিন্তু শিফট করে গেছে অন্য জায়গায়। এখন ওই জায়গায় তো কিছুটা জনভোগান্তি হচ্ছে। দাবি দেওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয়, ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো। রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে সমস্যার সমাধান হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে মানুষই ঠিক করবে কে গ্রহণযোগ্য বা নিষিদ্ধ। সকালে জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোটের সভায় তিনি বলেন, জনগণই সিদ্ধান্ত নেবে কাকে রাখা যাবে, কাকে রাখা যাবে না। তিনি বলেন, তারেক রহমান মামলা থেকে খালাস পেয়েছেন, কিন্তু তার উপর নির্যাতনের ক্ষত রয়ে গেছে। যারা 1-11 সৃষ্টি করেছে তারা এখনো নেপথ্যে থেকে এই সরকারের কলকাঠি নাড়াচ্ছে বলে মন্তব্য করেন গয়েশ্বর। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদেশে গেছেন, কোন সংস্থা এ বিষয়ে জানত না। এটা হতে পারে না। সরকারের সম্মতি ছাড়া তিনি বাইরে যেতে পারেন না।
আমরা জনগণের ভোটের মাধ্যমে জনগণের মালিকানা জনগণের হাতে দিতে চাই। জনগণ সিদ্ধান্ত নেব কাকে রাখবে কাকে ফেলবে। তরুণদের আকৃষ্ট করতে চট্টগ্রামে সমাবেশ করছে বিএনপি। শহরের পলো গ্রাউন্ডে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শুরু হবে বিকেল ৩টায়। ইতিমধ্যে সমাবেশকে ঘিরে পলো গ্রাউন্ডের আশেপাশে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারুণ্যের এই সমাবেশের আয়োজন করেছে বিএনপির ৩ তরুণ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এতে যোগ দেবে কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের নেতাকর্মীরা। 4টি সাংগঠনিক বিভাগে এই কর্মসূচি পালন করবে বিএনপি। প্রতি বিভাগে 2 দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে হবে এই সমাবেশ। নেতারা বলছেন, তরুণ ভোটারদের ভোটাধিকার প্রতিষ্ঠা বিএনপির 31 দফার রূপরেখা তুলে ধরা এই সমাবেশের উদ্দেশ্য। দর্শক, এ বিষয়ে আমরা বিস্তারিত জানব। চট্টগ্রাম পলো গ্রাউন্ড মাঠে থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, সমাবেশ 3টায় শুরু হবে, কি অবস্থা দেখছেন এখন সেখানকার নেতাকর্মীরা কি বলছেন? প্রচন্ড খরতাপ এবং এই খরতাপের কারণে মঞ্চ থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা দেওয়া হয়েছে ঠিক 3টায় যখন আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে তার ঠিক আগ মুহূর্তে যেন নেতাকর্মীরা এই পোলো গ্রাউন্ড মাঠে সমাবেশ স্থলে এসে যোগ দেয়। আমি একটু বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাও, কেন আসলে এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ করতে হচ্ছে বিএনপি? আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের তরুণদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার প্রতিনিয়ত 17 বছর যখন গণতান্ত্রিক পুনরুদ্ধার আন্দোলন করছিলেন তখন উনি চেষ্টা করেছেন তরুণদেরকে উজ্জীবিত রাখতে, তরুণদেরকে উৎসাহ দিতে। তারই ধারাবাহিকতায় আজকে প্রথম চট্টগ্রামের ঐতিহাসিক তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেটার প্রতিপাদ্য হচ্ছে তরুণদের রাজনৈতিক অধিকার আদায়ের উদ্দেশ্যে আমাদের আজকের এই তারুণ্যের মহাসমাবেশ। আপনি দেখছেন পুরো চট্টগ্রাম মিছিল নগরীতে পরিণত হয়েছে। আমরা আশা করছি 5 লক্ষাধিক লোক ইনশাআল্লাহ তরুণ আজকে আমাদের এখানে থাকবে এবং এখান থেকে আমাদের ঘোষণা আসবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান এই তরুণদের অধিকার আদায়ে, সব রকমের অধিকার আদায়ে সবসময় সচেষ্ট ছিলেন, আছেন এবং ভবিষ্যতে থাকবেন। অনেক ধন্যবাদ। কথা হচ্ছিল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, তিনি যেমনটি বলছিলেন এবং ঠিক একই রকম বক্তব্য বিএনপির 3 অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল যারা এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের আয়োজন করছে তারাও বলছে তরুণদের ভোটাধিকার হরণ করা হয়েছে বিগত বেশ কয়েকটি নির্বাচনে। 2014 নির্বাচন থেকে শুরু করে 2018, 2024 সেই সব নির্বাচন উদাহরণ টেন বলছে তারা কোনো নির্বাচনেই নতুন ভোটাররা, তরুণ ভোটাররা প্রায় 4 কোটির অধিক যে তরুণ ভোটার তারা ভোট দিতে পারেননি আগামী নির্বাচনে, এবং তাদের ভোটাধিকার যেন খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠিত হয় সেই আহ্বান থাকবে এই তারুণ্যের সমাবেশ থেকে। এবং এটি চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠে, যেখানে চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের এই 3 অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যুক্ত হবে। শুধু অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাই নয়, অর্থাৎ বিএনপির নেতাকর্মীরাই নয়, এর বাইরে অন্যান্য অরাজনৈতিক কিংবা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব এই সমাবেশে যোগ দিবে এমন প্রত্যাশা আয়োজকদের। রবিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জাতীয় সনদ তৈরি করা ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রের সুনির্দিষ্ট পথ তৈরি হবে না। রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এই প্রচেষ্টায়, বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ইউপিডিএফ এর সাথে বসে কমিশন। সূচনা বক্তব্যে ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, তৈরি করতে হবে ধর্ম, বর্ণ, আদর্শের সমতা। বৈঠকের পর এক ব্রিফিংয়ে ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা জানান, সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন চায় ইউপিডিএফ। এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামকে পাশ কাটিয়ে নতুন অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে না। জানান, পার্বত্য চট্টগ্রামের 3 জেলার আঞ্চলিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া সহজতর করার প্রস্তাব দিয়েছে দলটি। দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে নির্বাচনের দাবি ইউপিডিএফ এর। সকল প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এমন এক ব্যবস্থার মধ্য দিয়ে যেখানে নাগরিক যেন কোনো অবস্থাতেই মনে না করেন যে তার অধিকার ভুলুণ্ঠিত হয়েছে, তার যেন এই অধিকার থাকে, এই প্রতিষ্ঠান থাকে
যা তার অধিকারকে সুরক্ষা করবে। পার্বত্য অঞ্চলকে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার দাবি করেছিলাম, সেটা যেন সংবিধানে উত্থাপন করা হয়। দেশে যদি 4টা স্বায়ত্তশাসিত অঞ্চল হতে পারে তাহলে পার্বত্য চট্টগ্রাম কেন নয়, 5টা কেন নয়? সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিষয়ে এসবি থেকে মন্ত্রণালয় কোনো নিষেধাজ্ঞার কাগজ পাঠিয়েছে কিনা তা জানা নেই, এমন মন্তব্য করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কিভাবে আব্দুল হামিদ দেশ ছাড়লেন সেটি তদন্ত করা হচ্ছে। 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, আব্দুল হামিদের দেশ ছাড়ার পেছনে দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আবেদনের প্রেক্ষিতে ইন্টারপোল কাজ করছে বলেও জানান তিনি। এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই, এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে, যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলবে, এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে। পরিবেশ অধিদপ্তর আলাদা ক্যাডারে আনার জন্য সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এখানে বিষয়ভিত্তিক এক্সপার্ট দরকার। পরিবেশকে গুরুত্ব দিতে কৌশলপত্র করার কথা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তারা। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজন করে আন্তর্জাতিক সম্মেলন। নগর পরিকল্পনা আর পরিবেশকে রক্ষা করে উন্নয়নের কৌশল নিয়ে আলোচনা হয়। পরিকল্পনাবিদরা বলেন, একমাত্র অবকাঠামো মানেই উন্নয়ন নয়। উন্নয়ন একটি সামগ্রিক ধারণা, যেখানে পরিবেশ এবং মানুষকে সমান গুরুত্ব দিতে হয়। কখনো উপরে ইচ্ছে মতো, কখনো মন্ত্রী আমলা কর্তার ইচ্ছে মতো এই যে উন্নয়ন করার প্রবণতা, এই প্রবণতা 50 বছরের স্বাধীনতার পরে আমরা বলছি বাংলাদেশের অনেকটুকু ধ্বংস হয়েছে। এমন ধ্বংসের জায়গায় গিয়েছে বাংলাদেশ এখন বায়ু দূষণ, পানি দূষণ, এই দূষণের সবচেয়ে উপরের দিকে বাংলাদেশের শুধু শহর না, গ্রামীণ এলাকাতে দূষণ ছড়িয়ে পড়েছে। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেন, পরিবেশকে গুরুত্ব দিয়ে কৌশলপত্র তৈরি করা হচ্ছে। 2026 সালের মধ্যে জীববৈচিত্র্য অন্তর্ভুক্ত করে একটি জাতীয় স্থানিক পরিকল্পনা কাঠামো প্রণয়ন করা হবে। এরপর 2028 সালের মধ্যে জীববৈচিত্র্য অন্তর্ভুক্ত করে স্থানিক পরিকল্পনা সংক্রান্ত একটি পৃথক আইন প্রণয়ন করা হবে। সর্বশেষে 2030 সালের মধ্যে উন্নয়ন পরিকল্পনা প্রক্রিয়ার সঙ্গে জীববৈচিত্র্য সংবেদনশীল জাতীয় স্থানিক পরিকল্পনার একীভূতকরণ সম্পন্ন হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বলেন, দেশের বনগুলো পর্যটকদের ভারে কাহিল হয়ে পড়েছে। সুন্দরবনে কারখানা স্থাপনের সিদ্ধান্ত আত্মঘাতী হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পাহাড় কাটা বন্ধে শ্রমিকদের নয়, মালিকদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। বিশেষায়িত জ্ঞান দরকার, এমন প্রতিটা বিষয়েই ক্যাডার হওয়া উচিত। আমি কিন্তু অলরেডি সরকারকে লিখেছি যে আমার পরিবেশ অধিদপ্তরকে একটা আলাদা ক্যাডারে নিয়ে আসা উচিত। সরকারের একটা নিয়ম, একটা সিদ্ধান্ত আছে, তারা নতুন করে ক্যাডার করবে না, এটা হচ্ছে পূর্ববর্তী সরকারের সিদ্ধান্ত। আর আমাদের তো সীমিত সময়, এর মধ্যে প্রায়োরিটি সেট করে আমাদেরকে আগাতে হচ্ছে। পরিকল্পনাবিদরা বলেন, সবগুলো মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে সমন্বয় করে কাজ করা গেলে পরিবেশ রক্ষা পাবে। নগরীকে বাসযোগ্য করা একদিনের কাজ না। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। 8 ঘন্টার ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে 2টি ট্রেনের লাইনচ্যুতি হয়েছে। এতে প্রায় 12 ঘন্টা বন্ধ ছিল ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল। বেলা 10:30 নাগাদ দ্বিতীয় দফায় লাইনচ্যুত ট্রেন উদ্ধারের পর স্বাভাবিক হয় রেল চলাচল। এদিকে ফরিদপুরের ভাঙায় ভুল সিগন্যালের কারণে শুক্রবার রাতে লাইনচ্যুত ট্রেন এখনও উদ্ধার হয়নি। বাতিল করা হয়েছে ঢাকা থেকে খুলনা বেনাপোলগামী সব ট্রেনের শিডিউল। লাইনচ্যুত ট্রেন উদ্ধারের ঘণ্টাও পেরোয়নি, মেরামতকারীদের সামনেই ঘটল অপর একটি ট্রেনের লাইনচ্যুতি। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল কক্সবাজার এক্সপ্রেস। ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলায় আউটার স্টেশন এলাকায় পৌঁছালে বগি লাইনচ্যুত হয়। একই স্থানে শুক্রবার রাত 9টায় লাইনচ্যুত হয় মালবাহী ট্রেন। পার্শ্ববর্তী চট্টগ্রামগামী লাইনে বগি উল্টে পড়ে রাত থেকেই বন্ধ ছিল ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটে রেল চলাচল।
সারা রাত এই ট্রেনে বসে কিনছে। গরমের মধ্যে যে সমস্যা, সবারই সমস্যা হচ্ছে। এখানে একটা পড়ে গেছে কন্টেইনার, ওখানে আমরা রাতে দূরে আসছে, খবর পাই, কাজ করছি সারা রাত্র, ওইটা উদ্ধার করে লাইন ফিট দিচ্ছি। এখন ভোরবেলাতে আবার এই গাড়িটা আবার পড়ে গেছে। 2 মাস আগে এমনটা হয়েছে, আসলে এটা খতিয়ে দেখা দরকার যে ওনাকে কিন্তু ঘটনাকে কি জন্য ঘটতেছে ভালো করে সংস্কার করা দরকার। সকাল 10:30টার দিকে দ্বিতীয় দফায় লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে নেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়া জংশনে। ফলে রেল চলাচল স্বাভাবিক হয় আবারও। সরকারি চাকরিজীবী আর কোনো টেনশন নাই তো, বেতন ভাতা পা। যখন ঘটনা ঘটে তখন এটা বদলে তাই, ক্লিপ বদলে তাই, ওই কোন হান্দা ফাটছে, কোন হান্দা কি করছে। যদি প্রথম থেকে দেশের প্রতি মায়া থাকতো, জনগণের প্রতি মায়া থাকতো, দায়িত্বের প্রতি মায়া থাকতো, কাজের প্রতি মায়া থাকতো, তাহলে আয়েসেরা আগেই দেখলে কোন হান্দা ক্লিপ নাই, কোন হান্দা ভাঙে গেছে। ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করতেছে, ট্রেন বিপর্যয় হয়েছে, শিডিউল বিপর্যয় হয়ে আছে, যা সময় লাগবে কিছু কাটে উঠতে। এদিকে ফরিদপুরের ভাঙায় পয়েন্টম্যানের ভুল সিগন্যালের কারণে লাইনচ্যুত হয়েছে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসের 2টি বগি। রাত 9টায় ভাঙা জংশনের কিছু দূরে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। বন্ধ হয়ে পড়ে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের রেল চলাচল। লাইনম্যানের কারণে সে ভুল সিগন্যাল দিছে, অন্য রুটে চলে গেছে রেল। অল্পের জন্য আল্লাহ পাক আমাদের হেফাজত করছে। খুলনা থেকে 2টা রিলিফ ট্রেন আসছে, আমাদের পয়েন্ট করা সেট হয়েছে, গাড়ি ঢুকে অল্প সময়ের মধ্যেই উদ্ধার কার্য শেষ হয়ে যাবে। এই ঘটনায় লাইনম্যানকে বরখাস্তের পাশাপাশি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বরেণ্য সঙ্গীত শিল্পী, গবেষক ও লেখক মুস্তফা জামান আব্বাসী আর নেই। সকালে বনানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। তিনি 2 কন্যা এবং বহু ভক্ত অনুরাগী রেখে গেছেন। তার পরিবারের সদস্যরা জানায়, কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তফা জামান আব্বাসী। শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। আজ ভোর 5:30টায় তিনি মারা যান। তার পিতা আব্বাস উদ্দিন আহমেদ ছিলেন পল্লীগীতির অগ্রপথিক। দীর্ঘ কর্মজীবনে মোস্তফা জামান আব্বাসী শিল্পকলা একাডেমির পরিচালক সহ বেশ কিছু প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। লোকসঙ্গীত গবেষণা এবং সংগ্রহে তার অবদান অনেক। তিনি দীর্ঘ 50 বছর ধরে ফোক মিউজিক রিসার্চ গ্রুপের নেতৃত্ব দিয়েছেন। তার সংগ্রহে আছে কয়েক হাজার লোকগান। বাংলা সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি 21 পদক সহ অসংখ্য সম্মাননা লাভ করেন। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় তার পরিবার, শুভানুধ্যায়ী ও কর্মজীবনের সহকর্মীরা। বাদ আসর তাকে দাফন করা হবে আজিমপুর কবরস্থানে। আপনারা সবাই দোয়া করবেন। আপনারা সবাই ওনার গান শুনেছেন, ওনার কথা শুনেছেন। এখন তার লেগেসিটা আমরা ইনশাল্লাহ ধরে রাখতে চাই। 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা ফের চালুর ব্যাপারে ভাবছে সরকার। সেক্ষেত্রে সব অংশীজনদের সাথে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর চায় সব ঠিকঠাক থাকলে এবছরই প্রাথমিকের বৃত্তি চালু করা হোক। রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী ও পদক প্রদান অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। শিক্ষার্থীদের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা উপভোগ শেষে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন তিনি। প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। বলেন, বাংলাদেশের শিক্ষাঙ্গন গ্রাস করেছে রাজনীতি, সরকারি স্কুল কলেজের মান নেমেছে তলানিতে। এই অবস্থায় নতুন সরকারি প্রতিষ্ঠানগুলোকে জাগিয়ে তুলতে চায় সরকার। এ কাজে শিক্ষকদের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান তার। বলেন, প্রাথমিকে বৃত্তি পরীক্ষা ফের নেওয়া যায় কিনা সে ব্যাপারে সবার মতামত নিয়েই হবে সিদ্ধান্ত। বৃহত্তর শিক্ষার স্বার্থে যে সিদ্ধান্তগুলো নেওয়া প্রয়োজন, সেগুলো এই যে শিক্ষণ ঘণ্টা, কন্ট্যাক্ট আওয়ার্স, সেগুলো নিয়ে আমাদের অলরেডি কথাবার্তা হয়েছে। তারপরে যেটা হচ্ছে যে এই অন্যান্য যে বৃত্তি পরীক্ষা, সেগুলো আবার নতুন করে ইন্ট্রোডিউস করা যায় কিনা, এগুলো আমরা দেখছি। বৃত্তি পরীক্ষা নিয়ে শিক্ষাবিদ অনেকের আপত্তি থাকলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চায় এবছরেই চালু হোক কোমলমতিদের এই পরীক্ষা। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা ব্যবস্থার সর্বক্ষেত্রে মুনাফার চিত্র ফুটে উঠেছে। সরকারি অধিকাংশ স্কুলে মানসম্মত শিক্ষা দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি। শিক্ষা ব্যবস্থায় নানা প্রতিবন্ধকতা থাকায় শিশুদের আন্তর্জাতিক মানের শিক্ষা দেওয়া কঠিন বলে মন্তব্য তার। কোনো কিছুতে আগাতে চাই, মামলার জন্য আগাতে পারি না। আমাদের 32,000 প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য। কেন? মামলা।
শিক্ষা সপ্তাহের প্রথম দিনে প্রাথমিক শিক্ষা পদক 2024 প্রদান করা হয়। এছাড়া ক্রীড়া, সংস্কৃতি ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় প্রাথমিকের শিক্ষার্থীরা পুরস্কার গ্রহণ করেন। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। ভারত পাকিস্তানের যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, এই মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মতিউর রহমান চৌধুরী। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন তিনি। সকলে এক ছায়া বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন মানব জমিনের প্রধান সম্পাদক। যুদ্ধের নামে সামাজিক সংঘাত কাম্য নয়, মতামত জানান উপস্থিত বক্তারা। ভারত পাকিস্তান যুদ্ধের মূল কারণ রাজনৈতিক নয়, ঐতিহাসিক। এই বিষয়ে সকালে এফডিসিতে ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। ইতিহাস কাউকে ক্ষমা করে না। বিতর্কে অংশ নিয়ে প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে যুক্তি তুলে ধরেন বাংলাদেশ ইউনিভার্সিটি এবং বেগম বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থীরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কয়েক দফা মোদী সরকারকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন। বিতর্ক শেষে সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী বলেন, যুদ্ধ চলাকালে পুশিনের বিষয়ে বাংলাদেশকে সজাগ থাকতে হবে। ভূ রাজনীতিতে এই যুদ্ধের প্রভাব অনেকখানি, এটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব এই যুদ্ধে যদি চলতে থাকে। এই যুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে বেশি। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, যুদ্ধের নামে সামাজিক সংঘাত কাম্য নয়, এই বিষয়ে সতর্ক থাকতে হবে সরকারকে। আমরা বাংলাদেশকে অত্যন্ত সতর্ক অবস্থায় দেখতে পাচ্ছি। আমরা আশা করব বাংলাদেশ, ভারত, পাকিস্তান কোনো দিকে ঝুঁকে যাবে এমন কোনো আচরণ করবে না, এমন কোনো বক্তব্য, বিবৃতি, এ ধরনের কোনো কিছু তারা দেবে না। যুক্তিতর্ক উপস্থাপন শেষে ছায়া সংসদ বিতর্কে বেগম বদরুন্নেসা মহিলা কলেজকে বিজয়ী ঘোষণা করা হয়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ভারত পাকিস্তানের বর্তমান সংঘাত যেন রূপ নিয়েছে ড্রোন যুদ্ধে। পাল্লা দিয়ে পাল্টাপাল্টি ড্রোন ছুড়ে দুপক্ষই জানান দিচ্ছে শক্তিমত্তার। ড্রোন সক্ষমতায় কে এগিয়ে, ভারত না পাকিস্তান? ভারতের ছোড়া অধিকাংশ ড্রোনই ইসরায়েলি হারুপ ড্রোন। অন্যদিকে পাকিস্তানের ভান্ডারে আছে তুরস্কের অত্যাধুনিক বাইরাক্তার TB2 ও আকিনজির মতো শক্তিশালী সব ড্রোন। 2024 সালের তথ্য অনুযায়ী শক্তিশালী ড্রোন ভান্ডার রয়েছে এমন 10 দেশের তালিকায় ভারতের অবস্থান ষষ্ঠ। দেশটির সামরিক বাহিনীর হাতে আছে মোট 625টি ড্রোন। ভারতের বহরে রয়েছে শক্তিশালী কামিকাজি ড্রোন, যা লয়টারিং মিউনিশন নামেও পরিচিত। ঘণ্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার বেগে উঠতে পারে এটি। আকারে ছোট এবং অত্যাধুনিক প্রযুক্তির কামিকাজি ড্রোন সর্বোচ্চ 10 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। শুধু কামিকাজি নয়, দিল্লির সমর ভান্ডারে রয়েছে পাঞ্ছি, নিশান্ত, নেত্রার মতো রিয়েল টাইম চিত্র ধারণকারী ড্রোন। এছাড়া রয়েছে ইসরায়েল নির্মিত অত্যাধুনিক হারপ ড্রোনও। ড্রোন ভান্ডারের দিক থেকে পিছিয়ে নেই পাকিস্তানও। রয়েছে তুরস্কের অত্যাধুনিক বাইরাক্তার TB2 ও আকিনজির মতো শক্তিশালী সব ড্রোন। তুরস্কের নির্মাতা প্রতিষ্ঠান বেইকারের তৈরি আকিনজি ড্রোনটি উঠতে পারে সর্বোচ্চ 45,000 ফুট উচ্চতায়, যার গতি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 361 কিলোমিটার। টানা 24 ঘন্টা অবস্থানও করতে পারে আকাশে। বর্তমানে সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রোনের তালিকায় থাকা তুরস্কের আঙ্কা ও চীনা উইংলুং ড্রোনও রয়েছে পাকিস্তানের ভান্ডারে। পাকিস্তানের চেয়ে সামরিক খাতে প্রায় 10 গুণ বেশি ব্যয় করে ভারত। দিল্লি সামরিক খাতে ব্যয় করে $75 বিলিয়ন, সেখানে ইসলামাবাদ খরচ করে মাত্র $7 বিলিয়ন। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। সভা সমাবেশ নিষিদ্ধের তালিকা থেকে শাহবাগ মোড় বাদ দিয়ে নতুন করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। দুপুরে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সই করা এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনার পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ করা যাবে না। পার্শ্ববর্তী এলাকাগুলো হলো মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল মসজিদ, অফিসার্স ক্লাবের মোড়। এর আগে 13 মার্চ ডিএমপির গণবিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার বাসভবন ও আশপাশের এলাকার অন্তর্ভুক্ত ছিল শাহবাগ মোড় পর্যন্ত। নতুন বিজ্ঞপ্তিতে শাহবাগ মোড় বাদ দেওয়া হয়েছে, যুক্ত করা হয়েছে অফিসার্স ক্লাব মোড়। সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা ইসলামকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি। আলোচিত অর্থ ও মানব পাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত আসামি লক্ষ্মীপুর 2 আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম। সেলিনা ইসলাম একাদশ জাতীয় সংসদের
স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা আসন ৪৯ থেকে নির্বাচিত হন। ২০২০ সালের ১১ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন একটি মামলা দায়ের করেন, যেখানে শহীদ ইসলাম পাপুল, তার স্ত্রী সেলিনা ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে প্রায় ১৪৮ কোটি টাকা পাচার ও ২ কোটি ৩১ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়। মশক নিধনে শুধু সিটি কর্পোরেশন নয়, প্রয়োজন নগরবাসীর সচেতনতা এবং সহযোগিতা। একথা বলেছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি। সকালে রাজধানীর লালবাগ কেল্লা এলাকায় ৫ শতাধিক পরিচ্ছন্নতা কর্মী নিয়ে বিশেষ পরিচ্ছন্নতা এবং মশক নিধন অভিযানের সময় একথা বলেন তিনি। জানান, ডেঙ্গুর মৌসুমে যাতে প্রকোপ না বাড়ে সে কারণেই এই অভিযান। আসন্ন বর্ষায় মশার উপদ্রব কমাতে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। এ সময় ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক জানান, জুন থেকে মশক নিধন কার্যক্রম নিয়ে ২৩টি ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। বর্ষা মৌসুমে যেন ডেঙ্গুর প্রাদুর্ভাবটা কমানো যায় এবং মানুষের কষ্ট যাতে না হয়, একটি সুন্দর স্বাস্থ্যকর পরিবেশ যাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উপহার দিতে পারে, সেটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা যদি প্রত্যেকেই সচেতন হই তাহলে এই নগরী সুন্দর থাকবে। দর্শক, এই ছিল দুপুর বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।